আমার ক্যারিয়ারে 10,000 ছুঁই আমি বা আমার পুরো টিম ঢাকার বাইরে যাচ্ছে, একটা ফেস্টিভ মুডে থাকতেছি আমরা। আর আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো একটা অনুষ্ঠানে সাক্ষী হচ্ছি। আমার প্রতিষ্ঠানে এখন বর্তমানে 12 জন মানুষ কাজ করছে। প্রতি মাসে আমরা 1 থেকে 150 মানুষের পরোক্ষভাবে কর্মসংস্থান ব্যবস্থা করি। আসলে এই দেশে মানুষের সংখ্যা কম তৈরি হয়েছে। আমাদের দেশে কখনোই জীবিত থাকা অবস্থায় কাউকে সম্মান দেওয়া হয় না। আমি ততক্ষণই প্রকৃত দেশের নেতা, প্রকৃতিন দেশের ভালো মানুষ, ততক্ষণই আমি দেশের একজন আদর্শ মানুষ হবো যখন মানুষ টিভি ছেড়ে বড় জায়ান্ট স্ক্রিনে, বড় এলইডিতে আমার বক্তব্য মন মুগ্ধ হয়ে শুনবে, তখন আমি বড় নেতা। এর বাইরেও আমি একজন স্বেচ্ছা রক্তদাতা, আমি 80 বার রক্ত দিয়েছি। এই সিন্ডিকেট আসলে ভাঙাটা খুব কঠিন, কারণ এইখানে তো ধরেন ওই সেই টপ ম্যানেজমেন্টের লোকরা জড়িত আছে, আমলারা জড়িত আছে, বড় বড় ব্যবসায়ীরা জড়িত আছে, এখানে ইনভেস্ট করে রাখছে। মানে এখন কিন্তু এটা মানুষের ট্রেন্ড হয়ে গেছে যে ধরে নামাইতে হবে। তো এরকম যদি আমরা সবাই একসাথে হতে পারি, এই ধরে নামালে এই সিন্ডিকেট ভাঙা যাবে। আমি এখন যে কথাটা বলবো, এটা একটা বিস্ফোরকের মতো। 50 থেকে 52% টাকা নিয়ে যাচ্ছে হলগুলো, হল সিন্ডিকেটগুলো এবং কমিশন এই ব্যবসায়ীরা। প্রফেশন, স্কিল এবং লাইফ জার্নি কথাবার্তায় আপনাকে অভিনন্দন। জি, আপনাকেও ধন্যবাদ এবং প্রতি কৃতজ্ঞতা আমাকে মতো মানুষকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা পর্দার পিছনে যারা কাজ করি তাদের তো সাধারণত ক্যামেরার সামনে কথা বলা হয় কম। তো সে সবসময় এটা হয় যে আমরা যেহেতু পিছনে কাজ করি, পিছনে মানুষ, আমরা গল্পগুলো সাজাই কিন্তু নিজেদের গল্প বলার এরকম সুযোগ থাকে না। তাই যখন কখনো এরকম সুযোগ চলে আসে তা আমরা একটু অনেকটা চলে আসি আর কি, যেহেতু এরকম সুযোগ সবসময় হয়তো আসেও না। হয়তো ইনশাল্লাহ এসেছে, যেহেতু ইনশাল্লাহ সবাইকে নিজের গল্পের কিছু কথা হয়তো শোনাবো ইনশাল্লাহ। ধন্যবাদ অসংখ্য ভাইয়া। প্রথমে আপনার নাম এবং আপনার যে কোম্পানিটা আপনি এস্টাবলিশ করছেন সেটা সম্পর্কে একটু জানাবো। আমি আব্দুল্লাল মামুন, আমি পেশায় একজন ব্যবসায়ী। এর বাইরে আমার কিছু সামাজিক পরিচয় আছে। সেটা হলো আমি নীলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নামে একটা প্রতিষ্ঠান শুরু করেছি সেই 2011 সাল থেকে। আমার এই ব্যবসার বয়স অলমোস্ট প্রায় 15 থেকে 16 বছর, কিন্তু আমার ইভেন্ট ম্যানেজমেন্টের জার্নিটা আরও বড়। আমি যদি বলি, ক্লাস 9-এ যখন আমি পড়ি তখন আমার টিচার এমদাদুল হক মিলন স্যার, ওনার এক ফ্রেন্ডের বিয়ে, এটা ছিল মাদারীপুরে পাঁচচর কালীবাড়িতে। তো স্যার আমাকে ওখানে নিয়ে যায় সাথে করে। ছোটোবেলা থেকে এরকম ছোটো ছোটো শহীদ মিনার বানানো, তারপরে কারো বাসার ঘর সাজানো, বিয়ের গাড়ি সাজানো, এগুলো তো একসময় আমাদের নিজেরাই আমরা করতাম। তখন তো ইভেন্ট প্ল্যানার বা এরকম কেউ ছিল না। তো অনেকেরই দেখা গেছে হয়তো কোনো কিছু দরকার হলে একটু ডাক দিত, মামুন একটু আসো, একটু করে দিয়ে যাও। তো স্যার আমাকে নিয়ে গেলো ওনার ফ্রেন্ডের বিয়েতে। তো অনেকগুলো গাঁদা ফুল নিয়ে এসে স্যার আমাকে বলতেছে মামুন একটু বাসার ঘর সাজা দিতে হবে। তো আমি স্যারের কথা মতো, স্যার যেহেতু বলছে, আমি গাঁদা ফুল সাজাইলাম, ওই বাসারটা সাজালাম। দেখলাম যে না, খুব আমি ভালোই করছি। স্যারও দেখছে ভালো হয়েছে এবং ওই বাসায় যারা ছিল তারা খুব সন্তুষ্ট ছিল। এই সন্তুষ্টির পুরস্কার স্বরূপ বিয়ে শেষের দিন যখন আসতেছিলাম, আমার বাসার জন্য বেশ কিছু গিফট আইটেম, মাছ, দধি, এগুলো দিয়ে দিয়েছিল। তখন থেকে আসলে আমার কাছে এটা আসলে একটা উৎসাহ কাজ করেছে যে আমি হয়তো এই সেক্টরটাতে বা সেগমেন্টটাতে ভালো করব। আপনার তো জীবনে একটা মোড় ছিল, মানে একটা স্বপ্ন ছিল যে আপনি কি হতে চাইছিলেন, আলটিমেটলি হঠাৎ কি ফেস করলেন, মানে আপনার স্বপ্নটা কি ছিল অ্যাকচুয়ালি? আমি একবার এসএসসি দেওয়ার পর থেকেই জব করি এবং এর মাঝখানে ব্যবসাও করতাম। আসলে আমার জীবনে বেশ কিছু ব্যর্থতার গল্প আছে। আমরা যারা নিজেদের গল্প শোনাই তারা কিন্তু সবাই আসলে ব্যর্থ থেকেই পোর খাওয়া মানুষ আর আমরা যেটা বলি। একটু একটু করে বেশ কিছু জায়গাতেই ছোটোভাবে বিজনেসে লস করেছি, জব করেছি, সেখানে ছোটো ছোটো কিছু ভুল ছিল। তা আমি বেসিক্যালি জব করতাম তেপন্তর গ্রুপে। এরপরে পাশাপাশি নিজের এই কাজগুলো ছোটো করে করতাম। কারণ আমাদের দেশে তো আসলে আমরা যারাই জব করি বা ব্যবসা করি সবার কিন্তু ডাবল একটা রুট থাকে যে জবের পাশাপাশি ছোটো করে কিছু করা যায় কিনা। যেহেতু আমি 2006 সাল থেকে এই সেক্টরের সাথে আছি এবং ওই কোম্পানির যেই টুকটাক ইভেন্টগুলো সেগুলো বেসিক্যালি আমিই কাভার করতাম। তো আমার স্বপ্ন ছিল যে আমি একজন এমন উদ্যোক্তা হব যে আমার এখানে যারা কাজ করবে তারা অন্তত তাদের মধ্যে একটা বিষয় কাজ করবে, মানুষের জন্য করা। আর আমার ভিতরে ছোটোবেলা থেকে একটা বিষয় ধারণা বহন করি আমি, যে পরিচয় একদিনের সম্পর্ক আজীবনের। এই জার্নিটা আসলে একটু সুন্দর। কেন সুন্দর? যে আপনার সাথে আমার যার সাথে আজকে প্রথমবার পরিচয় হইলো, আমি যদি চিন্তা করি যে যত্নটা, এই সম্পর্কটা যত্ন নিতে হবে, তাহলে কিন্তু তার আমার সম্পর্কটা আজীবন থাকবে। আমরা সবাই বলি না যে মানুষ আসলে কিসে আটকায়? তো মানুষ আসলে আটকায় যত্নে। আমরা যদি যে কোনো সম্পর্কে যত্ন নিতে পারি তাহলে কিন্তু মানুষ আটকা যাবে। যেমন যে আমার বাসার কথাই বলি, আমার মিসেস, যে আমাদের 12 বছরের সংসার, আমার মিসেস কিন্তু অনেক ধরনের স্যাক্রিফাইস করেছে। কেন করেছে? হয়তো একটা যত্ন হয়তো আছে। আমি 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, কখনো 1 মাসও বাসায় কাজের বাইরে থাকি।
কাজের প্রয়োজনে বাইরে থাকি, ওই সময়টা কিন্তু আমার পরিবার, আমার সন্তানগুলো, আমার ওয়াইফই কিন্তু মেনটেন করছে, তাহলে কিন্তু যত্নতে কিন্তু আটকে আছে। এবং এই আসলেই সম্পর্কটা যত্নেই আটকে, এর বাইরে কোথাও আটকে না। আমরা যদি সম্পর্কের যত্নগুলো নিতে পারি, সেটা হয় পরিবার, সেটা হয় কাজে, সেটা হয় সমাজে, তাহলে কিন্তু সম্পর্কগুলো কিন্তু একবারে আমৃত্যু পর্যন্ত ধরে রাখা যায়। আমি নীলাচল সম্পর্কে একটু বলি। নীলাচল নামে আমাদের আর কিছু কনসার্ন ছিল। নীলাচল হাউজিং, নীলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, নীলাচল সঞ্চয় ইন্ধন সমবায় সমিতি, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর বেশ কিছু কনসার্ন ছিল। তো আইডিয়াটা ওই যে বললাম, আমি যখন ক্লাস 9-এ যখন ওই স্টোরিটা যখন বললাম, তারপর থেকে আমার মাথায় এরকম কাজ করছে যে আমি প্রফেশনালি কিছু করব। তো যেটা হয় যে আমার প্রতিষ্ঠানে যখন কোনো প্রতিষ্ঠানের অ্যানিভার্সারি হয়, তারপর প্রতিষ্ঠানের মালিকের ছেলের বার্থডে ছিল, এরকম ছোটো ছোটো কাজ কিন্তু আমি তখন থেকেই করে অভ্যস্ত। আর পাশাপাশি আমার কোনো ফ্রেন্ডের মানে বিয়ের প্রোগ্রাম, কোনো ফ্রেন্ডের কোনো কাজিনস কারো প্রোগ্রামটা করলে তখন কিন্তু আলটিমেটলি আমি এগুলো অর্গানাইজ করতাম। তো এরপরে আমি 2011 সাল থেকে একবারে নীলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নামে প্রতিষ্ঠানটা শুরু করেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলছে। আমার ক্যারিয়ারে মানে 10,000 ছুঁই। আশা করছি এই বছরই হয়তো ইনশাল্লাহ 2000। আপনার ইভেন্টের সংখ্যা 10,000? হ্যাঁ, আমার অলমোস্ট 10,000 প্রায় কি ছুঁই। এবছর হিসাব করলে প্রায় 9,800-র মতো ইভেন্ট কভার করেছি আমি, এটা ছোট বড় মিলে। বলা যায়। হ্যাঁ ভাই, আমরা এক্সাক্ট নামটা নীলাচল, এই নামটা কেন আপনি রাখছেন, আমরা এইটা যদি জানতে চাই। আচ্ছা, নীলাচল নামটা রাখার উদ্দেশ্যে আমাদের অনেক, প্রথমে বলছি যে আমাদের অনেকগুলো কনসার্ন ছিল। তো আমি নীলাচল নামটা রাখার উদ্দেশ্য ছিল, আমি এই ব্যবসা শুরুর আগে জব ছাড়ার পরই আমি ভারতের মেঘালয় রাজ্যে যাই। ওখানে আমরা ওই কামরূপ কামাক একটা পাহাড় আছে, ওটার ওই মধ্যবর্তী জায়গাটা যে পাহাড়টা, ওটার নাম ছিল নীলাচল। এর পরবর্তীতে অনেক পরে এসে আমাদের বাংলাদেশের নীলাচল পাহাড়টা, এটার নাম নীলাচল নামকরণ করা হয়। ওই আমি যেহেতু নিজেও একটু ভ্রমণ প্রেমী, তো এই নামটা আমার কাছে ভালো লাগছে। আর এই নামের কিছু অ্যাব্রিভিয়েশন ছিল, অর্থ ছিল, লাইক ন্যাশনালিজম, আইটি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, লয়ালিটি, এতে অ্যাসেডিং করা, এগুলো সব কিছু মিলিয়ে নামটা দাঁড়াইছে। আর বেসিক্যালি ওই জায়গা থেকে নামটা আসলে নীলাচল নামেই শুরু করা। তো মাঝে মাঝে এমনটা অনেক সময় যে আমার হয়তো কোনো বান্ধবী নাম হয়তো নীলা থাকতে পারে, কিন্তু আদতে এরকম কোনো বান্ধবী নীলা নামে নাই। ভারতে গেছেন, সেখানে একটা পাহাড়ের নামে আপনার একটা কোম্পানি, আপনি কি তখন কি ভাবছিলেন যে আমার একটা কোম্পানি হবে, তার নাম আমি এটা দিতে পারি, বা অন্য কিছু হইতে পারে? আমি যখন ওই জব ছেড়ে যখন এই ভ্রমণে যাই, ভ্রমণ ট্যুরে যাই, ট্যুরে থেকে আসার পরেই বিজনেস শুরু করি, তখন আমার নীলাচল হাউজিং কোম্পানি ছিল। এটা গাজীপুরের পুবাইলে একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, আমরা উত্তরাতে অফিস ছিল। ওই মোটামুটি একসাথেই প্রায় 9-10টা কনসার্ন একসাথে শুরু করি, এবং নীলাচল গ্রুপের একটা কনসার্ন ছিল এটা। তো পরবর্তীতে ওই ব্যবসাটা আমার লস হয় অ্যাট দ্য টাইম। আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন, আপনার সার্ভিসগুলো সুন্দরভাবে আগে একটু বলেন। এখন আমরা যেটা দিচ্ছি নীলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে যেটা দিচ্ছি, সেটা হলো যে আমরা একবারে একটা যে কোনো ইভেন্ট, লাইক সেটা যে ধরনের ইভেন্ট হোক, ওয়েডিং হোক, হলুদ হোক, বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, কর্পোরেট ইভেন্ট হোক, বা যে কোনো ধরনের সোশ্যাল যে কোনো ইভেন্টগুলো আমরা কভার করে থাকি। তো আমরা যদি একটা সেগমেন্ট ধরে আগে যে কর্পোরেটে কী ধরনের কাজ হয়, এজিএম হচ্ছে, বিভিন্ন কোম্পানির সেমিনার হচ্ছে, বিভিন্ন ধরনের ফেয়ার অ্যারেঞ্জ করতেছি আমরা। এই রিসেন্ট আমরা একটা ফেয়ার করেছি, বিসিকের পৌষ মেলা, রিসেন্ট আমরা শেষ করেছি এটা। কিছু লাইফস্টাইল ফেয়ার আমরা করেছি। পাশাপাশি যে ওয়েডিং সেক্টরে যদি আমি আসি, এখানে একবারে বিয়ের পাঞ্চিনি, যেটা আমরা বলি এঙ্গেজমেন্ট, যেটা মানে দেখা দেখি, মানে হিন্দু ধর্মে আশীর্বাদ যেটাকে বলে, এই দেখা দেখি থেকে শুরু করে এঙ্গেজমেন্ট, তারপরে মেহেদি, হলুদের প্রোগ্রাম, তারপর বিয়ে, রিসেপশন, এবং বিবাহ পরবর্তী অ্যানিভার্সারি, এবং এর পরবর্তীতে বার্থডে প্রোগ্রামগুলো, তারপরে এই ধরনের যে কি বলে এখন নতুন করে যেটা হয়েছে বেবি শাওয়ার, ব্রাইডাল শাওয়ার, এগুলো আমরা অ্যারেঞ্জ করতেছি। এবং আমরা রিসেন্ট যেটা হয়েছে, আমরা বেশ কিছু আউটডোরে কিছু ডেস্টিনেশন হলুদ, ডেস্টিনেশন ওয়েডিং আমরা কভার করেছি। এটা আমরা করেছি, যেহেতু সারা বিশ্বের সাথে তার মানে চলতে হয়। ঢাকা কেন্দ্রিক নাকি ঢাকার বাইরে? না, আমরা সারা বাংলাদেশে, শুরু থেকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী সার্ভিস দিচ্ছি, এবং এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। কারণ এই কাজটা আসলে এনজয় করার জায়গা। তো মানে নর্মালি অন্যান্য পেশাগুলোতে হয় কি, যে আপনি 9টা 5টা অফিস করতেছেন, অন্য কোনো দোকান বা ব্যবসাতে যেটা হয় যে আপনার একটা নির্দিষ্ট জায়গায় আপনি থাকতেছেন। এইটা কিন্তু যেটা হয়, আমি বা আমার পুরো টিম ঢাকার বাইরে যাচ্ছে, একটা ফেস্টিভ মুডে থাকতেছি আমরা, আর আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো একটা অনুষ্ঠানের সাক্ষী হচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি আনন্দের। আর যখন এরকম দূরে কোনো প্রোগ্রাম হয়, আমি প্লাস আমার টিম, আমরা সবাই মানে খুব এনজয় করি যে যাই, হ্যাঁ, এরকম যাচ্ছি, ওই একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন পরিবেশ দেখতেছি। একটা ট্যুরও কিন্তু আমাদের র্যান্ডম হচ্ছে, প্রতিদিন কিন্তু আমাদের একটা ট্যুরের মতো হয়ে যাচ্ছে যখন আমরা ইভেন্টগুলো কভার করতেছি।
আমাদের কিন্তু ট্যুরের মতো হয়ে যাচ্ছে। আপনাদের অফিস এবং কিভাবে আপনাদেরকে পাবে মানুষ এটা একটু ক্লিয়ার আচ্ছা, যেহেতু এখন সোশ্যাল মিডিয়া আর যুগ চলছে, ট্রেন্ড চলছে, এখন হলো আমাদের ফেসবুকে আমাদেরকে নীলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আমাদের একটা পেজ আছে, সেখানে প্রায় 1 লাখ প্লাস আমাদের ফলোয়ার আছে। মাশাআল্লাহ। এবং আমাদের অফিস হলো ঢাকার বাড্ডাতে, আমাদের ওয়্যার হাউসটা ঢাকার বাড্ডাতে। আমাদের এখানে 2টা ওয়্যার হাউস আছে। একটা হলো আমাদের ফুল যে সেট আপ আছে, তারপর লোহার মালামাল, এরপরে হলো বোট সেট আপের জন্য আমাদের আরেকটা ওয়্যার হাউস আছে বাড্ডাতে। আর আমার জন্ম যেহেতু বাড্ডাতে, আমি বড় হয়েছি যেহেতু বাড্ডাতেই, পড়াশোনা এই বাড্ডাতেই, সেই হিসেবে আমি আমার এই বিজনেস ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড্ডাতেই রেখেছি। এবং ওই অঞ্চলে যারা আমাদের সাথে কাজ করে এই সেক্টরে, এদেরকে আমি কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। বেশ অনেক মানুষের কর্মসংস্থান মনে হয় হ্যাঁ, আপনাদের। আমাদের প্রত্যক্ষভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমার প্রতিষ্ঠানে এখন বর্তমানে 12 জন মানুষ কাজ করছে এবং ফুল টাইম এমপ্লয়ি এমপ্লয়ি, হ্যাঁ, ফুল টাইম এমপ্লয়ি Okay. 12 জন কাজ করতেছে। এবং আমাদের ডিজিটাল মার্কেটিং টিম সহ মোটামুটি আমরা 15 জন কাজ করতেছি। আর এর বাইরে পরোক্ষভাবে আমি যদি বলি, আমাদের যারা ফ্রিল্যান্স কাজ করে, যারা কারিগর থাকে, লেবার থাকে, ট্রান্সপোর্ট আছে, এবং হলো আমাদের যারা ভেন্ডর এবং বিভিন্ন সেগমেন্টের আরও যারা আমাদের সাথে র্যান্ডম কাজ করছে, যেমন ধরেন আমরা ভেন্ডর থেকে যখন মালামাল নিয়েছি, তারা কিন্তু কোনো না কোনো আমাদের হ্যাঁ অবশ্যই। ইসে কাজ করছে। সেই হিসাবে আমরা করলে আমরা মোটামুটি প্রতি মাসে আমরা 1 থেকে 150 মানুষের পরোক্ষভাবে কর্মসংস্থান ব্যবস্থা করেছি। আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, তো আমাদের দেশের প্রেক্ষাপট থেকে কিভাবে দেখে ম্যানেজমেন্ট? প্রথমেই যেটা হয় যে এখানে এই 2টা বিষয় দাঁড়াইছে। ইভেন্ট ম্যানেজমেন্ট যে শব্দটা আমরা বলতেছি, এইটা হলো যে কোনো একটা ঘটনাকে ম্যানেজ করা। এই ঘটনাগুলো কিন্তু আগে থেকে হয়ে আসে না, মানে এটা প্ল্যান করে করা হয়। তো প্রি প্ল্যান থাকে, যেমন ধরে আমরা কোনো একটা ঘটনাকে আমরা ম্যানেজ করব, সেটা কি হতে পারে আমার ছেলে সুন্নতে খতনা। এখন ধরেন কারো ছেলে সুন্নতে খতনা হবে, সে যদি আগের দিন রাত্রে ফোন দিয়ে বলে যে ভাই আমাকে তো কালকে আমার ছেলের প্রোগ্রাম আছে, আমাকে আপনি ডেকোরেশন করে দেন, তো এইটা আসলে কিন্তু টাইট ইস্যু হয়ে যায়। সে তো নিশ্চয়ই একটা টাইম থেকে জানতো সে কবে এটা প্রোগ্রাম করবে, কবে অনুষ্ঠান করবে। যার বিয়ে হয়ে যায়, খুব যদি পালায় না যায় বা কারোর সাথে যদি হঠাৎ করে হুট করে কোনো অনুষ্ঠান, কিন্তু একটা প্ল্যান তো থাকে, কিছু গেস্ট ইনভাইট করে। তো সেক্ষেত্রে কিন্তু তারা আগে থেকে যদি প্ল্যান করে এই কাজটা করে, তাতে কিন্তু 2 পক্ষেরই সুবিধা। যারা কাজ করে তারাও একটা ইন টাইমে ডেলিভারি দিতে পারে, কাজের ফিনিশিং কোয়ালিটি ভালো হয়। আর এই হুট করে যখন ফোন দেয়, তখন কিন্তু এটা যে কোনো কারোর জন্য চ্যালেঞ্জিং জব হয়ে যায়, যদি আমরা র্যান্ডম এই চ্যালেঞ্জটা নিতে চাই বা নেই। এইখানে যেটা হয়, এই ইভেন্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে আমাদের দেশের মানুষের ধারণা কম। যেটা হয়, এই ডেকোরেটরের দোকানদার ইভেন্ট ম্যানেজমেন্ট, মায়ের দোয়া ডেকোরেটর ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপরে ধরেন শাহবাগে কিছু ফুলের দোকান আছে, বিভিন্ন ফুলের দোকান আছে, এই ফুলের দোকানের সাথে ইভেন্ট ম্যানেজমেন্ট, অমুক লাইটিং ঘর ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট শব্দটা এত মানে সহজ না, দেখার কোনো সুযোগ নেই, এটা বড়। আর বেসিক্যালি যেটা হচ্ছে একটা ইভেন্ট প্ল্যানার, মূল ব্যাপারটা হলো ইভেন্ট ম্যানেজার প্ল্যানার, এই শব্দটা আলাদা, টোটালি আলাদা। ধরেন যে ওয়েডিং ইভেন্ট প্ল্যানার, সে কিন্তু ওয়েডিং নিয়ে কাজ করছে, যে বার্থডে ইভেন্ট প্ল্যানার সে কিন্তু বার্থডে নিয়ে কাজ করছে, যে কর্পোরেট ইভেন্ট প্ল্যানার সে কিন্তু কর্পোরেট নিয়ে কাজ করতেছে, যে সোশ্যাল ইভেন্ট প্ল্যানার, আমরা অনেক সোশ্যাল অনুষ্ঠান দেখি না, বিভিন্ন মিলাদ মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, হিন্দুদের কীর্তন হচ্ছে, এটা কিন্তু সোশ্যাল প্রোগ্রাম। তো আলটিমেটলি ওই সবগুলো জায়গায় একটা জায়গায় গোলানো যাবে না যে ইভেন্ট ম্যানেজমেন্ট। দ্বিতীয় কথা, আপনি একজন লাইটের দোকানদারকে ধরে নিয়ে আসবেন, বলবেন, সে এসে বলতেছে ভাই আমি ইভেন্টে কাজ করি, ইটস গুড, বাট আপনি সে নিজেও জানেন আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের টোটাল ব্যাপারটা কি, বা টোটাল সেগমেন্টটা কি, কতখানি পোর্শনটা কতখানি। তো সেক্ষেত্রে যারা আমাদের কাস্টমার, তারা আসলে এই ব্যাপারটা সম্পর্কে জানে না। এখনও তো অনেকেই নতুন করে আছে, অনেক চেঞ্জ হয়েছে অনেকেরও, একটু যারা পশ আছে বা একটু সচেতন, তারা কিন্তু গুগল করতেছে, চ্যাটজিপিটি করতেছে, জানতেছে কাদের কাছে যাবে, কাদের কাছে যাওয়া উচিত, এবং অনেক একটা ছোটো প্ল্যানও কিন্তু নিয়ে আসে। আমাদের ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো হয় যে কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে এসে বলে যে ভাইয়া আমি এটা চাচ্ছি, বা অনেক সময় ক্লায়েন্ট এসে বলে ভাই আমাকে একটা ভেন্যু সিলেক্ট করে, তোমরা একটা টোটাল প্ল্যান দেন। টোটাল প্ল্যানটা ইভেন্ট প্ল্যানারের কাছে বললে তাতে সুবিধা হয়, তার কিন্তু পুরো বিষয়টা সহজ হয়ে যায়। সে কিন্তু জাস্ট আসবে, স্টেজে বসবে, সবার সাথে এনজয় করবে। আর যখন এরকম ছেড়ে একটা লাইটিং এলাকায় লাইটের কাজ দেওয়া হলো, সাউন্ড এলাকায় সাউন্ডের কাজ দেওয়া হলো, ডেকোরেট এলাকায় ডেকোরের কাজ দেওয়া হলো, ক্যাটারিংয়ের লোকজনকে ক্যাটারিং দেওয়া হলো, তো এই 10 জন লোককে কিন্তু সে ওখানে যারা ফোন ধরবে, না সে গেস্ট রিসিভ করবে, না গেস্টদের সে আপ্যায়ন করবে, না সে স্টেজে বসবে, আলটিমেটলি কিন্তু তার জন্য একটা পেন। বাট সে যদি টোটাল একটা রুট প্ল্যান করে, একজন ইভেন্ট প্ল্যানারের কাছে পুরো কাজটা বুঝায় দেয়, সে কিন্তু টেনশন ফ্রি। সে স্টেজে হাসপাতাল অবস্থায় বসে থাকবে, তার টোটাল কাজ কিন্তু ইভেন্ট প্ল্যানার এবং তার টিম করে দিচ্ছে। এখন যখন ওই মানুষের ধারণাটা চলে আসছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে ফুলের দোকান বা লাইটিংয়ের দোকান, তখন তো সে আসলে সাফারার হবেই। আর একটা বিষয় হলো, যেহেতু এখন অনেক ধরনের
ট্রেন্ডে চেঞ্জ আসছে যে ইভেন প্ল্যানার যোগ হয়েছে বিভিন্ন কোম্পানিতে, আপনার ধরেন ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে এই বোর্ডিং প্ল্যানার যোগ হয়েছে। প্ল্যানাররা একজন এডুকেটেড মানুষ, হ্যাঁ, হ্যাঁ, ওরা শিখছে, সেই শিখছে। বিষয়টা সুন্দরভাবে প্রেজেন্ট করতে হ্যাঁ, পারে। প্রপার একটা জ্ঞানও তাদের আছে, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্লায়েন্টের জন্য অ্যাডভান্টেজ। তো এটা যেটা হবে, অবশ্যই যাকে আমরা ক্লায়েন্ট কাজ দিবে, দেওয়ার আগে ওই কোম্পানি পোর্টফোলিও, কোম্পানিতে কার টিম আছে তাদের পোর্টফোলিও, এটা কিন্তু জেনে নেওয়া জরুরি। আর একটা মজার বিষয়টা হইতে পারে যে এটা কিন্তু অনেক ক্লায়েন্ট চায় যে কাস্টমার যার সাথে ডিল করে, গ্রাহকটা যার সাথে ডিল করে, তা কিন্তু সে চায়, ক্লায়েন্ট চায় যে আমি কি বলে ওই আমার সাথে কথা হয়েছে, আমি যেন তার ভেন্যুতে থাকি প্রোগ্রামের সময়। এখন এটা যেটা হয়, আমাদের কিন্তু সিজন টাইমটা আমাদের জন্য একটা প্রেশার হয়ে যায়। একজন মানুষ তো অনেকগুলো জায়গায় থাকতে পারে না, অবশ্যই। সেই ক্ষেত্রে এই সবাই হয় কি ওই মানে একটা যে আমার সিজন টাইম, যেটা শীতকালীন সময়টা যেহেতু বিয়ে বেশি হয় আমাদের দেশে, প্রেক্ষাপটে ওই সময়টা একটা প্রেশারও থাকে, একটা রাশ থাকে। আর ওই রাশ সময়টাতে হয় কি, ওই যে বললাম যে লাইটের দোকানদার, তারপর হলো ফুলের কাঁচা ফুলের দোকানদার, তখন ওই সুযোগটা নেয়, তখন ওই সুযোগটা কিছুটা নিয়ে নেয়। হ্যাঁ, আর তখন কিন্তু ওই এমন একটা সময় নেয় যে আপনার প্রোগ্রামটা নষ্ট হয়ে গেলে আপনার কিছু করার থাকবে না। কারণ আমি সবসময় বলি, আমাদের জন্য এটা প্রতিদিনের কাজ হলো, যার প্রোগ্রাম তার সারা জীবনে কিন্তু এটা একটা দিন, এবং তার কিন্তু এটা স্মৃতিময় দিন। এটাকে আমার মতো কেউ কারো দ্বারা যেন এটাকে মানে ক্ষতির কারণ যেন না হয় দ্বারা, এটা একটা বড় জায়গা। আপনারা কিভাবে অপারেশনে যান? কেউ আপনাকে আপনাদের পেজে নক করলো, বা কেউ আপনাদের পরিচিত যারা অডিয়েন্স আছে, তাদের তো প্রয়োজন অবশ্যই হবে। হ্যাঁ, আমি যেটা প্রথমেই বলি যে যখনই ধরেন কারো একটা ইভেন্ট নিয়ে সে প্ল্যান করছে, সেটা বিয়ে হইতে পারে, বার্থডে হইতে পারে, প্রথমেই তার একটা বাজেট ঠিক রাখতে হয় যে আমি এই বাজেটে কাজটা করবো। কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলোতে সে বাজেট ঠিক থাকে না, কোনো বেড়ে যায়, কেনাকাটা করতে যায় বাড়ে, তারপরে হলো গেস্ট যে বেড়ে যায়, তারপরে একটা মিনিমাম বাজেট করতে হয়। তো সেক্ষেত্রে বাজেটটা হইলে সুবিধাটা হলো, যদি কোনো কাস্টমার সরাসরি কোনো ইভেন্ট প্ল্যানার কাছে শেয়ার করে যে ভাই আমার মেয়ের বার্থডে, বা সে নিজেই হতে পারে ক্লায়েন্ট, ভাই আমার অমুক তারিখে একটা হলুদের প্রোগ্রাম আছে, আমার বাজেটটা লাইক 60,000 টাকা, আপনি এটার মধ্যে কী কী ডিজাইন দিতে পারবেন। আইদার যেটা হইতে পারে যে সে নির্দিষ্ট কিছু ডিজাইন যদি হয়, এখন তো র্যান্ডম কারণে যেহেতু বুস্ট চলতেছে, সব প্রত্যেকটা পেজেরই বুস্ট চলে, অর্গানিক হতে সবার সামনে যাচ্ছে, তো পেজে তো অনেক ছবি যাচ্ছে র্যান্ডম, তো সেটা হইতে পারে সে ওই কোম্পানিকে দেখাইলো, এবং এটা নিয়ে ডিটেলস কথা বলা যায় আসলে কী কী থাকবে। আর আমরা যেটা হয়, ধরেন আপনি দেখাচ্ছেন একটা 5তলা বাসা, হ্যাঁ, ওটাতে বিভিন্ন আলপনা আছে, নকশা আছে, ডিজাইন আছে, অনেক ডিটেলস থাকে। তো আমরা যেটা হয়, ওই কাস্টমার কিন্তু শুধু একটা ছবি দেখা বলে ভাই এটার বাজেট কত। এখন এক জায়গায় আমি দর্শকদের জন্য বলতেছি, মানে আপনাদের একটা সাজানো ছবি দেখাবে, তো আপনাদেরকে বলা হবে যে ভাই আমি এরকম চাচ্ছি, এইরকম একটা বাজেট, রাইট? এরকম কিছু আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আপনি গুলশানের একটা 5তলা বাসার দাম, আর যদি বলে আমি যে এই আমিন বাজার একটা 5তলা বাসার দাম কিন্তু একরকম না, এই দুটো জায়গা কিন্তু ভিন্নতা আছে। এখন ধরেন আমার ওয়্যার হাউস যেখানে, এখান থেকে ধরেন আপনার মিরপুরের লোকেশন বা এই গুলশানের লোকেশন তো একরকম না, কাছাকাছি না। আবার সাইজের একটা বিষয় আছে, এটা কত ফিট হচ্ছে, ওই জায়গায় কতখানি হবে কি না। এখন কাস্টমারের উচিত প্রথমেই সবগুলো ডিটেলস শেয়ার করা, ডেটটা কবে, লোকেশন কোথায়, কখন তাকে ডেলিভারি দিতে হবে। আমরা অনেক ইভেন্ট প্ল্যানার আমরা এই ভুলটা করি, ধরেন আমার 10 তারিখে কাজ, এই কাজটা ধরেন আমি 4টা বাজে ডেলিভারি দিতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের সাথে কথা নেই, কারণ ক্লায়েন্ট তো একটা নির্দিষ্ট টাইম বেজ নিয়ে এসে থাকে, সেই সময় ভেন্যুতে আসবে, এই সময় তার প্রোগ্রামটা হবে। অনেকে টাইমের প্রতি তারা যত্নশীল থাকে না, বা অনেকে থাকে না, বাট প্রফেশনাল ইভেন্ট প্ল্যানার কিন্তু থাকে, তার একটা নির্দিষ্ট সেগমেন্ট আছে, সে কখন ভেন্যুতে যাবে, কখন সে কোন কাজটা করে, সেগমেন্ট থাকে। সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকে টাইমটাও, মানে এই কোম্পানিগুলোকে টাইমটাও জানা ক্লায়েন্টের দরকার, যে কি বলে আমার ওই সময় আসলে ইভেন্টটা ডেলিভারি লাগবে। এবং এই প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধরেন কোনোটার সাইজ, ধরেন আপনি আমাকে কোনো একটা ডিজাইন দেখাচ্ছেন যেটা সাইজ হবে 40 ফিট বাই 16 ফিট হাইট, কারণ আমি আপনাকে ওটা কোনো একটা কোম্পানি কম বাজেটে করে দিবে, আপনি ভেন্যুতে যে প্রোগ্রামের দিন দেখলেন যে এটা সাইজ কত হইতেছে 20 ফিট বাই 10 ফিট, আসলে কিন্তু আপনি জিনিসটা পাচ্ছেন না। ম্যাটেরিয়ালস ইস্যু আছে। আমরা যে কাজগুলো ককশিটে করি, যে কাজগুলো বোর্ডে করি, ককশিট বা ফোমের জিনিস তার বোর্ডে আপনি সেম বাজেটে পাবেন না। ফুলের যদি সে বলি, আপনার কিছু প্রিমিয়াম ফুল আছে, কিছু প্রিমিয়াম ডিটেলস আছে, সেন্টার পিস আছে, বেসিক কাজের সাথে তো প্রিমিয়াম কাজের বাজেট কখনো একরকম হবে না। আমি যদি চিন্তা করি যে কালাবাবু মিষ্টান্ন ভান্ডার আর প্রিমিয়াম সিজ, দুইটা বাজেট কখনো একরকম হবে না, দুইটা বাজেট কিন্তু ভিন্ন হবে। কারণ ভিন্ন হওয়ার রিজন হলো ওইখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে, ওখানে পৌঁছানো মানুষ আছে, তাদের মেধা, তাদের শ্রম, তাদের ঘাম যোগ করেই, ব্র্যান্ড ভ্যালু যোগ করেই কিন্তু একটা বাজেট দাঁড়াইছে। আর যে কালাবাবু মিষ্টান্ন ভান্ডার, তার কিন্তু সে নিজেই করতেছে, নিজেই মিষ্টি ভাজতেছে, নিজেই মিষ্টি বিক্রি করতেছে, নিজেই মিষ্টি আবার
মানে শেষ হলে পরের দিন প্রসেসিংয়ের জন্য সে তৈরি হচ্ছে। তো ওই একজন মানুষের আর একটা টিমের কাজ দুটা বাজেট একদম হবে না। সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে হলো মিনিমাম ওই কোম্পানি সম্পর্কে জানা, পোর্টফোলিও দেখা, এবং প্রথমত তার একদিনে হয়ে জানি, তার হাতে মিনিমামটা সময় থাকে, আগে থেকে চুজ করে খোঁজে সার্চ করে কোনো কোম্পানিতে, সেক্ষেত্রে এই বিষয়গুলো জানানো, টোটাল ডিটেলসটা যখন জানাবে তখন এই ইভেন্ট প্ল্যানারের বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিককে তাকে বাজেটটা দিতে সুবিধা হবে। বাজেটের উপরে ডিপেন্ড করে আপনারা বলবেন যে আমাদের এই ব্যাপারগুলো থাকবে। বাজেট অবশ্যই একটা বিষয়। অনেক সময় ক্লায়েন্ট হয় যে আমার এটা চাই, যেমন ধর আমি যদি বিয়ের প্রোগ্রাম ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে অনেক সময় একটা ওয়েলকাম বানার থাকে সামনে, একটা ওয়েলকাম নোটস, একটা গেট থাকে, একটা ছোটো স্টেজ প্ল্যাটফর্মের মতো করা থাকে, উঁচু যে জায়গাটা আমরা স্টেজে বসি অনেক সময় উঁচু জায়গাটা, অনেক সময় ভেন্যুতে থাকে, অনেক সময় থাকে না, একটা ফটো বুথ থাকে, তারপর ওয়াকওয়ে থাকে, তারপর অনেক সময় ফুড স্টল থাকে, ছোটো ছোটো টেন্ট থাকে। এগুলো সব আপনারাই ম্যানেজ করেন? হ্যাঁ, এগুলো সব আমরা ম্যানেজ করি। আমরা টোটাল ইভেন্টটাই কভার করি। একটা ইভেন্টের যত ধরনের সেগমেন্ট আছে এটা সব করি। আমাদের স্টার্টিং প্রাইস 20,000 থেকে আমরা 2 কোটি টাকার ইভেন্ট মধ্যে কভার করতে পারবো। এটা আমাদের এখন অ্যাবিলিটি আছে। এখন ভাইয়া বাংলাদেশে দেখেন অনেক ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু আছে, যার জন্য মানুষ আপনাদের কাছে আসবে। আপনাদের মানে ইউনিকনেসটা কি? প্রথমেই আমি যেটা বলি, আমাদের একবারে সবার প্রথমে যেটা আমি আপনাকে একটু আগে বলেছি যে আমি যে জিনিসটা মেনটেন করি, পরিচয় একদিনের, সম্পর্ক আজীবনের। এইটা আমি আমার টিম ধারণা বহন করি। কেন বহন করি? ধরেন অন্য কোম্পানি যেটা করে যে ধরেন ইভেন্ট শেষ করে কোম্পানির মালিককে আর খুঁজে পাওয়া যায় না, বা কোম্পানি করে টিমকে খুঁজে পাওয়া যায় না। আমরা কিন্তু ধরেন আপনি দেখতেছেন টোটাল একটা সেট, বাট এই সেটের পিছনে কিন্তু অনেক গল্প থাকে। আগের দিন ভেন্যু থেকে মালামাল যাওয়া, ভেন্যুতে যে মালটা পৌঁছানো, আবার রাইট টাইমে ভেন্যুতে ঢুকতে পারবে কিনা, ওইখানে অন্য কোনো ইভেন্ট প্ল্যানার ওই দিন রাতে কাজ করতেছি কিনা, তারা বের হলে আমরা ঢুকবো, এই টোটাল চ্যালেঞ্জগুলো কভার করে কিন্তু আমরা একটা সেট দাঁড় করি। এখন ওই সেটগুলো দাঁড় করানোর পর হয় কি, ব্যাক এন্ডে লোক থাকে না, যে এই কাজটা কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে। আমরা যেটা হয়েছে, আমাদের সর্বোচ্চ যে জায়গাটা সেটা আমাদের আন্তরিকতা। একটা জায়গা আমাদের আন্তরিকতা, সেটা হলো কি, ধরেন ক্লায়েন্টের আমরা গেছি বেসিক্যালি ইভেন্ট কাভার করতে, ডেকোরেশন পার্টটা সে, তো ওই ডেকোরেশন পার্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় হয় যে আমি বা আমরা টিম যারা থাকি, আমরা কিন্তু কী করি, তাদের অন্য অন্য পোর্শনগুলা, ফুড সেগমেন্ট, গেস্ট বসানো সেগমেন্ট, বা ধরেন মিউজিক সাইডটা, বা কোনো একটা সাইডে ধরেন কোথায় একটা ল্যাকিংস হয়েছে, ওই জায়গাটা আমরা আমাদের মতো করে চেষ্টা করি কিছু ডলার সাপোর্ট দেওয়ার। এইটা আসলে যদি বলে একটা রিলেশনের জায়গা, ওই যে আমি প্রথমে বলছি যত্ন নেওয়া, কাজের বাইরে থাকে যেগুলো আপনারা সাপোর্ট দিতে চান। হ্যাঁ, এগুলো তো ধরেন অনেক সময় আমরা ভেন্যুতে আসি, ফ্রি আসি, আমরা চিন্তা করি যে এই কাজগুলো তো কেউ না করে করতো, হয়তো ক্লায়েন্ট কোনো কারণে আমাদের আগে থেকে বলে নাই, এইটা আসলে অনেক সময় কমপ্লিমেন্টে আমরা করে দিই। তাতে যেটা হয় আমাদের প্রতি তারা কিছু হলো বিশ্বস্ত বা আশ্বস্ত হয় যে না, আমরা আসলে তাদের পরিবারের একজন। আর আমি সবসময় বলি, এইটা আমি যে কোনো কাজের ক্ষেত্রে বলি যে কারো পরিবারের একজন হওয়াটা আসলে অনেক বেশি সৌভাগ্যের। সে যেহেতু আমাকে হায়ার করে নিছে, অবশ্যই আমাকে তার পরিবারের একজন মনে করছে, এবং আমিও তখন ঠিক আমার পরিবারের কারো কাজ করতেছি এইভাবে চিন্তা করে কিন্তু আমি কাজটা করি। তাতে হয় কি, যে শুধু তার ওই ডেকোরেশন সেগমেন্টটা না, এটার বাইরেও যে কাজগুলো আছে, ধরেন তার গেস্ট আসছে কিনা, একটু ফুড সাইডটাতে একটু উকি দেওয়া, সব কিছু ঠিকমতো চলতেছে কিনা, প্রোগ্রাম শেষে সে কিছু ফেলে গেল কিনা, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি মানে আনন্দের এবং সৌভাগ্যের যে আমরা তার এই পার্টটা হইতে পারি। এই জন্য কিন্তু অনেককে বাদ দিয়ে মানুষ আমাদেরকে চিন্তা করতেছে। সুন্দরভাবে বলছেন। আমার একটা কথা খুবই ভালো লাগছে ভাই, সেটা হচ্ছে বলছেন যে আন্তরিকতা। আসলেই ঠিক, আমরা কিন্তু সবাই সার্ভিস দেই, কিন্তু আমি একই কথা বিভিন্ন টোনে বলতে পারি। একটা টোন মানুষকে আঘাত করতে পারে, আরেকটা টোন মানুষের প্রতি আন্তরিকতা, ভালোবাসা তৈরি করতে পারে। যারা আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সামনে কোনো অনুষ্ঠান আছে বা চাচ্ছেন তারা, তো অবশ্যই আমি মনে করবো ভাইকে অবশ্যই আপনারা নক করবেন, এবং তাদের পেজ আছে, তাদের বিজনেস আছে, অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন আশা করি। আপনার প্রথম কাজ, সেই অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? আচ্ছা, আরেকজনের কাজটা নিজের কাঁধে নিয়ে দায়িত্বের মতো করে করি। আমি এই জায়গাটাকে যে কোনো ইভেন্টের জন্যই মনে করি আমার কাছে কাজ মানে হলো দায়িত্ব। আমি সেটা যে কোনো কাজই করি, হ্যাঁ, এটা দায়িত্ব নিই। ওই যে মানুষ আমাদেরকে কেন নিবে, তারও একটা রিজন হলো এটা যে আমরা দায়িত্ব সহকারে কাজটা করি। আপনি যদি আমাদের পেজে যান বা আমার পার্সোনাল পোর্টফোলিওতে যান, এখানে দেখবেন যে যাদের সাথে আমার সম্পর্ক আছে সবাই একটা জায়গাতে, আশা করি কখনোই এই জায়গা থেকে কখনো বলতে পারবে না যে আমি মামুন ভাইকে একটা কাজ দিয়েছি বা নীলাচলকে একটা কাজ দিয়েছি, আমার এই কাজটাতে কোনো কারণে ঘাটতি হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত যদি বলেন যে কোনো দুর্যোগ ছাড়া, কোনো ডিজাস্টার ছাড়া আমরা কিন্তু সঠিক সময়ে সুন্দরভাবে এবং তার সাথে যে কোয়াদা ছিল সেটা কমপ্লিট করে দিয়েছি। তারপরে প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি যে আমি নিজে কোনো কাজ প্রথম কাজ, আপনি অনুপ্রেরণা পেলেন, আচ্ছা আমার প্রথম কাজ, এইটা আসলে অনেকগুলো গল্পতেই আছে।
তো ওই যে প্রথম যেটা হলো যে আমার স্যারের কাজটা যখন আমি করেছি, আমি ক্লাস 9 যখন পড়ি, তখন আমার এই স্যারের ফ্রেন্ডের প্রোগ্রাম যখন করি, তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে কাজ মানে দায়িত্ব, এটাকে দায়িত্ব সহকারে করা উচিত। তো এরপরে আইসা যেটা হয়েছে, আমার একটা মানে গল্প না বললেই না, আমি 19 সালের 25 ডিসেম্বর একটা প্রোগ্রাম করি কুমিল্লাতে, একজন বিশিষ্ট রাজনীতিবিদের মেয়ের প্রোগ্রাম। তো ওই দিন টানা কাজ করতে করতে যে আমার মোটামুটি প্রায় 20-25 দিন আমি টানা কাজ করি। তো এই কাজটা করতে যে আগের দিন রাত্রেবেলা আমার বেশ পা ফুলে যায় আর কি ব্যথায়। তো আমার কাছে ইয়া ছিল, বিশ্বাস ছিল যে আমি বা আমার টিম মিলে আমরা কাজটা রাইট টাইমে দিতে পারবো। তো এর মধ্যে ঢাকাও আমাদের বেশ কিছু ইভেন্ট ছিল, আমি নিজে কুমিল্লাতে ছিলাম। তো ওই দিন যেটা হয়েছে যে আসলে সৃষ্টিকর্তা এখানে অনেক বেশি সহায়ক থাকে, যেহেতু শীতকালীন সময় আমাদের প্রোগ্রামটা থাকে, শীতের মধ্যে ওরকম রাতেবেলা আউটডোর কাজ করতে গেলে টিউশন থাকে। তো আমি যেটা দেখতেছিলাম যে আমার টিম যখন কাজ করতেছে, ওই সময়ের কারণে কিন্তু ওই বাসার কিছু লোকজন যারা ছিল, যেহেতু ওনাদের প্রোগ্রামটা একটু ফাস্ট শুরু হবে, তারাও আমাদেরকে এসে মানে সাপোর্ট দেওয়া শুরু করছে, যে কাজটা আসলে তাদেরও এবং আমাদেরও। এই জায়গা থেকে আসলে উৎসাহটা পাওয়া যায়। আর কিছু জায়গাতে সেটা না বললেই না, কারণ আমরা কিছু কাজ করতে যাই এমনটা হয়, যেহেতু উৎসাহের কথা বলছেন, কিছু জায়গাতে যেটা হয় যে আমরা যখন কখনো কাজ করতে যাই, অনেকেই আছে যে তাদের পরিবারের অংশ আমাকে মনে করে, এবং এইটা যারা করে তারা কিন্তু জিতে যায়। ধরেন আপনি যখনই হবে যে আমরা কিন্তু তার বাসায় গেছি কাজ করতে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি তার বাসার মেহমান। অবশ্যই। হ্যাঁ, তো এই আন্তরিকতা, তারপর ফুড ম্যানেজমেন্ট, মানে যেটা আগে বলিতাম, আমি তার বাসায় গেছি, সে চাইলে আমি কোথায় ঘুমাচ্ছি, কি খাচ্ছি, খোঁজ না নিলেও পারবে, কারণ আমরা তো একটা প্রোটোকল নিয়ে গিয়েছি। কিন্তু যখন কোনো মানুষ এরকম এসে খোঁজ নেয় বা আমার টিমের খোঁজ নিচ্ছে, আমাদের খোঁজ নিচ্ছে, আমরা ঠিকমতো খেয়েছি কিনা, ঘুমানোর জায়গা আছে কিনা, তখন কিন্তু আমাদের তাদের প্রতি কিন্তু আলাদা একটা অতিরিক্ত দায়িত্ব বা ভালোবাসা তৈরি হয়। মানে শুধু বলবো যে এইটা করলেই কি হচ্ছে, ব্যাপারটা এরকম না। আসলে এই যে প্রথমত বলছি যত্ন, এই যে কোনো সম্পর্কই টিকে যত্নতে। এখন সে যখন আমারই খোঁজখবর নিচ্ছে, আমার টিম নিয়ে খোঁজখবর নিচ্ছে, তখন তো টিমের মধ্যে আলাদা একটা স্পিড বেড়ে যায়, না ভাই আমাকে উৎসাহ দিচ্ছে, মানে যখনই আমার টিম উৎসাহ হচ্ছে, আলটিমেটলি তো আমি কাজটা তো ভালোই হবে, ভালো হচ্ছে। এবং এটাই কিন্তু হয়, আমরা এখন পর্যন্ত যত ইভেন্টই কভার করেছি তার মধ্যে 90% বা 80% ইভেন্ট যেটা হয়েছে, ধরেন আপনার এরকমই হয়েছে যে ধরেন ওই বাসার ফ্যামিলি মেম্বাররা খুব সাপোর্টিভ ছিল, উৎসাহ দিয়েছে, ছেলেদের খোঁজ খবর নিয়েছে, টিমে যারা কাজ করেছে তাদের সাথে আন্তরিকতা ছিল, তারা কিন্তু জিতে গেছে আলটিমেটলি। বাংলাদেশের প্রেক্ষাপটে বড় দাগে যদি আপনি বলতে চান, ইভেন্ট ম্যানেজমেন্টের সমস্যাগুলো বা বাধাগুলো কি, তিনটা যদি বলেন। খুব জটিল প্রশ্ন করেছেন, এটার উত্তর দেওয়া সাংঘর্ষিক আমাদের নিজের সাথেই, তারপর উত্তর দিতে হবে, এই উত্তর না দিলে চলবে না। যেহেতু আমরা 2024 পরবর্তী সময় দেখেছি যে আওয়াজ তুলতে হয়, আমাদের দেশে মানুষ কিন্তু এখন আওয়াজ তুলতে শিখে গেছে। আপনি দেখবেন প্রতিদিনই নতুন আন্দোলন হচ্ছে, বা বিভিন্ন জায়গায় আওয়াজ তুলতেছে। সবগুলো যে যৌক্তিক তা না, আমি সেটা বলছি না, বাট আওয়াজ তুলতে হবে, নিজের থেকে শুরু করতে হবে। একবার প্রথম যে সংকটটা বলি সেটা হলো ভেন্যুর সিন্ডিকেট। প্রত্যেকটা ভেন্যুতেই তাদের নিজস্ব লোক আছে, ম্যাক্সিমাম ভেন্যুগুলোতেই, এবং সেখানে একটা কমিশন বাণিজ্য আছে। আমি যদি বলি এইটা, আমি এখন যে কথাটা বলবো এটা একটা বিস্ফোরকের মতো। বাংলাদেশের সরকারি অনেকগুলো হল আছে, সরকারি বলা যাবে না ঠিক, স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনায়, লাইক যদি আমি বলি আর্মি ব্যবস্থাপনায় আছে, পুলিশ ব্যবস্থাপনায় আছে, আনসার ব্যবস্থাপনায় আছে, বিজিবি ব্যবস্থাপনায় আছে, এরকম আমার বিভিন্ন ব্যক্তিগত ব্যবস্থাপনা আছে। এই প্রত্যেকটা জায়গায় অ্যানালিস্ট স্ট্রিট নামে একটা শব্দ আছে, যেটা মানুষকে দেখানো হয় যে এখানে বাইরের লোক কাজ করতে সে ভেন্যু নষ্ট করে ফেলবে, এটা নষ্ট করবে, সেটা নষ্ট করবে, এবং সেখানে বিশাল অ্যামাউন্টে একটা টাকা নিয়ে নেওয়া হচ্ছে। আমরা যারা মানে মাঝারি পোর্শনের ব্যবসায় আছি, তাদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং, কারণ এত পরিমাণে টাকা হয়তো অনেক ব্যবসায়ী দিতে পারে না, এবং তারা কিন্তু সেখানে যেতেও পারে না। আরেকটা বিষয় হলো কমিশন। প্রত্যেকটা ইভেন্ট থেকেই ট্যাক্স, ভ্যাট এবং কমিশনের নামে প্রায় 50 থেকে 52% টাকা নিয়ে যাচ্ছে হলগুলো, হল সিন্ডিকেটগুলো এবং কমিশন এই ব্যবসায়ীরা, মধ্যস্বত্বভোগীরা। তাতে যেটা হয়, ওই কেলানকে কিন্তু আমাদের 2 লাখ টাকা কাজ নিয়ে 2 লাখ টাকা কাজই বুঝিয়ে দিতে হয়, আমরা কিন্তু মাঝখান থেকে অ্যামাউন্টটা পাচ্ছি 1 লাখ টাকার মতো। এটা কিন্তু বড় হলগুলোতে বেশি, ছোটো হলগুলোতে কিছু এরকম ছোটো সমস্যা আছে, কিন্তু সেটা ম্যানেজেবল, সেটা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায়। ক্লায়েন্ট শক্ত থাকে, ক্লায়েন্টের দিক থেকেই থাকে, মানে একটু এই জায়গাটাতে একটু জোর থাকে, তাতে করে আমরা হয়ে যায়। দ্বিতীয়ত যেটা হয় টাইম ম্যানেজমেন্ট। এটা যেটা হয়েছে, ধরেন বড় কোম্পানিগুলো বড় কাজ থাকে, ওই আপনি ধরেন আজকে 24 তারিখ, আপনি কালকে সকালবেলা 25 তারিখে আপনার দুপুরবেলা একটা কাজ ডেলিভারি আছে, 24 আজকে কোন ধরনের ডেকোরেশন হচ্ছে আপনি তো আর জানেন না, জানার কথাও না।
আপনার আগামীকালে কী ধরনের ডেকোরেশন হচ্ছে এটাও তো আজকে যে কাজ করতেছে সেই প্ল্যানার জানার কথা না। এখন ধরেন আপনি রাতে 12টা বাজে ইভেন্ট ভেন্যুতে মাল নিয়ে গেছেন, যে দেখলেন যে ওনার মাল খুলতে খুলতে 4টা বেজে গেছে, আপনি আলটিমেটলি তাহলে কাজটা কখন করবেন? এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, এইটা যেটা হয় ভেন্যুগুলো থেকে কিন্তু এই ধরনের কোনো নির্দেশনা প্রপারলি আমরা পাই না কখনো, যে কখন তারা বেরোবে, কখন আমরা ঢুকতে পারবো। এই ক্ষেত্রে ভেন্যু যারা আছে আমি বলবো তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, যে আপনারা যখনই কোনো ক্লায়েন্ট বুকিং নিতে যায় তাদেরকে ইভেন্ট প্ল্যানার কখন কাজ করতে আসবে, কখন ইভেন্ট প্ল্যানার বের হয়ে যাবে, কী কী জিনিস ইউজ করতে পারবে, ইভেন্ট প্ল্যানার কী কী জিনিস নিয়ে আসতে হবে, ইভেন্ট প্ল্যানার কী কী দায়িত্ব আছে, আপনাদের পছন্দে কী কী দায়িত্ব আছে, কী কী করা যাবে না, কী কী যাবে, কার সাথে কন্ট্যাক্ট করবে, এবং কোন কোন পোর্শনে কী কী নিষেধ আছে, কী কী কাজ করতে পারবে, কতখানি করতে পারবে, এই বিষয়গুলো প্রয়োজন একটা শীট আকারে, একটা প্রোফাইল আকারে আপনারা ক্লায়েন্টের কাছে দিয়ে দেন। ক্লায়েন্ট যে কোনো ইভেন্ট প্ল্যানারকে নিয়ে সে কাজ করার, ওই ক্লায়েন্ট সেই ইভেন্ট প্ল্যানারকে ওই ফাইলটা দিয়ে দেবে, তাতে করে ইভেন্ট প্ল্যানার হ্যাসেল ফ্রি থাকবে এবং যার প্রোগ্রাম সে একটা সুন্দর স্মৃতিময় মুহূর্তে নিয়ে বাসায় ফিরে যেতে পারবে। 3 নম্বর যে সমস্যাটা আছে সেটা হলো আমাদের দেশে যেহেতু ওয়েদার একটা ইস্যুজ আছে, শীতকালীন সময় কুয়াশা পড়ে, এটা একটা চ্যালেঞ্জ, এবং আউটডোর যেহেতু প্রোগ্রাম হয়, বৃষ্টির দিনে বৃষ্টি হয়, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা যেটা হলো আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা মানে শারীরিক শ্রম দিয়ে কাজ করে, আমি এই শব্দটাকে বলবো যে আসলে যারা আমাদের সাপোর্টিং হ্যান্ড, এরা এই ধরেন এদেরকে ওই সঠিক সময়ে ব্যবস্থাপনা না করতে পারলে এটা একটা বড় জায়গা দেখা, তাদের কোনো আলাদা অ্যাসোসিয়েশন নাই যে ধরেন আজকে আপনার কাজ করবে বলছে আসবে, সে আসলো না, স্পেশালি ফ্রিল্যান্সাররা। এবং এখানে বড় কোনো শক্ত কোনো অ্যাসোসিয়েশন না থাকার কারণে এক কোম্পানি স্টাফ বা কোম্পানিতে চলে যায়, লেবাররা র্যান্ডম, যারা সব লেবার থাকে তারা কিন্তু র্যান্ডম কোম্পানি চেঞ্জ করে একটু বেতন বাড়ানোর জন্য। এটা তো সারা বাংলাদেশের সব সেক্টরের সমস্যা, এটা আমাদের এখানে বড় সমস্যা। আর একটা সবচেয়ে বড় ব্যাপার আছে, ভেন্যুর যারা স্টাফ আছে, সব ভেন্যুর না, মানে বেশিরভাগেরই তারা নিজেদেরকে এই মানে এক ধরনের এলিট ক্লাস বা সেই পুরাতন দিনের রাজা বাদশা মনে করে, এবং এই যারা কাজ করতে যায় তাদেরকে তারা প্রজা হিসাবে চিহ্নিত করে। আমার অনেক ইভেন্ট প্ল্যানার ভাইরা যারা আছে আমাদের মতো এই মাঝারি মানের ব্যবসায়ী, আমরা যেটাকে এসএমই বলি, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি, এটা তো ইভেন্ট ম্যানেজমেন্টে আছে। তো এই সেক্টরে যারা আছে, এই পোর্শনে সেগমেন্টের, তারা এটা অনেক বেশি সাফার করে, যে ভেন্যুর একজন সিকিউরিটি গার্ড একজন ইভেন্ট প্ল্যানার মালিককে হেয় প্রতিপন্ন করে কথা বলে। এটা আমাদের জন্য একটা মানে আপনি যে সিন্ডিকেটের কথাটা বলছেন ভাইয়া, এর সমাধান কি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে? অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা। এটা এই কথা, এই আমার এই কথাগুলো আপনি যখন এই মানুষের সামনে বলবেন, মানুষ একটু অবাক হবে, অনেকে হয়তো জানে। এইটা ভেঙে দেওয়াটা অনেক কঠিন। কেমন কঠিন? ধরেন আপনি আর্মি ট্রাস্টের আন্ডারে আপনার বিভিন্ন হল আছে, সেখানে এনলিস্টেড টাকা তারা নিচ্ছে 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এইটা ধরেন আমার একটা জামানত বাবদ নিচ্ছে যে আমি কোনো ক্ষতি করলে তারা এটা দেবে, কিন্তু তারা এই ধরেন 10 লাখ টাকা রেকর্ড থেকে তারা 35% যে একটা ফি নিচ্ছে, এইটা আসলে কোন কারণ নিচ্ছে এই কথার কোনো উত্তর নাই। এরকম রাওয়া আছে, এরকম পুলিশের বিভিন্ন হল আছে। এই সিন্ডিকেট আসলে ভাঙাটা খুব কঠিন, কারণ এইখানে তো ধরেন ওই সেই টপ ম্যানেজমেন্টের লোকরা জড়িত আছে, আমলারা জড়িত আছে, বড় বড় ব্যবসায়ীরা জড়িত আছে, এখানে ইনভেস্ট করে রাখছে। এবং বড় বড় হলগুলো যারা মানে বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে, আমি যদি বসুন্ধরার কথা বলি, সেখানে ধরেন আপনার এত টাকা কাজ করতে গেলে এত টাকা কমিশন, এত টাকা হল ফি, এত টাকা। আমার কথা হলো আপনি এই হল ফিটা ক্লায়েন্টের কাছ থেকে নেন, এটা আলাদা করে ইভেন্ট প্ল্যানারের কাছে যোগ করার কিছু নাই। আপনি তো ভেন্যু ভাড়া নিচ্ছেন, তো তার সাথে আপনি আলাদা ইভেন্ট ম্যানেজমেন্ট ফি নামে আলাদা একটা খাত ধরে আপনি সেটাকে নিয়ে নেন। এটা ইভেন্ট প্ল্যানার ক টাকায় কাজ করবে, সেই ক টাকার ডেকোরেশন করবে, তারপরে একটা কমিশন দিতে হবে। এটা শুধু আমাদের সেক্টর আছে তা না, এটা কিন্তু ক্যাটারিংয়ের সাথে যোগ করা আছে বিভিন্ন হলগুলোতে, একটা চার্জ। এই সিন্ডিকেট আসলে এই দেশে ভাঙা অনেক বেশি কঠিন। তবে কথা হলো ভাঙবে, এই যে যেমন ধরেন এই 24 সময় আমরা দেখেছি, মানে এখন কিন্তু এটা মানুষের ট্রেন্ড হয়ে গেছে যে ধরে নামাইতে হবে। তো এরকম যদি আমরা সবাই একসাথে হতে পারি, এই ধরে নামালে সিন্ডিকেট ভাঙা যাবে, হয়তো এই সময় খুব শীঘ্রই ইনশাল্লাহ চলে আসবে। ওকে, আমরা সেই দিনের আশায় আছি যে আপনাদের এই যে সিন্ডিকেট গুলো সেটা ভাঙুক। আপনাদের কোনো অ্যাসোসিয়েশন আছে যে আপনাদের যারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে তাদের? ইভেন্ট সেক্টরে সরাসরি 2টা অ্যাসোসিয়েশন আছে। একটা অ্যাসোসিয়েশন আমি অফিস সেক্রেটারি, ওয়েডিং ইভেন্ট প্ল্যানিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এটার অফিস সেক্রেটারি। আর হলো আরেকটাও আছে, এটাও ওয়েডিং ইভেন্ট নিয়ে কাজ করতেছে। ওটাও ওনারা আমরা একসাথেই অনেকে শুরু করছিলাম, কিন্তু আসলে বিভিন্ন আমাদের দেশে তো জানেনি, যখনই কোনো কিছু একটু গুছায় উঠতে যায় বিভিন্ন কারণে ফাটল ধরে ভেঙে যায়। আর যেটা হয়েছে যে ধরেন এই সংগঠনগুলো আরও বেশি উপরের দিকে না ওঠার কারণ হলো যে এইটা একটা
কি বলে ডিফারেন্ট মার্কেট, ক্রিয়েটিভ মার্কেটে যেমন চ্যালেঞ্জ বেশি থাকে, আবার এখানে সিন্ডিকেটও বেশি থাকে। এই সংগঠনগুলো শক্ত হয়ে না দাঁড়ার পিছনে যে বড় কথা, ধর আমি এই সংগঠনের সভাপতি, আমি তো কোনো সিন্ডিকেটের সাথে কাজ করছি, তাহলে যখন এই সংগঠন থেকে আওয়াজ তোলা হবে তখন তো সভাপতিকে প্রথম ধরা হবে, সেক্রেটারিকে প্রথম ধরা হবে, সহসভাপতিকে ধরা হবে, ক্যাশিয়ারকে ধরা হবে, তাহলে আসলে সিন্ডিকেট ভাঙবে কে? হ্যাঁ, সিন্ডিকেট ভাঙার যে ছিল সে তো ধরেন আপনার কমিউনিজমের সাথে শুয়ে আছে, এরকম দু একজন মানুষ তো যারা ছিল তারা তো কমিউনিজমের সাথে শুয়ে আছে, আমরা তো তার চাক্ষুষ প্রমাণ দেখলামই, ঠিক না? তো এটা সংগঠন আছে, আমাদের সংগঠনগুলো আছে, কিন্তু ধরেন এই সংগঠনগুলোকে কখনোই অনেক আমরা একজন কোনো স্টেপ নিলে এই ধরনের সিন্ডিকেট বা প্রতিবন্ধকগুলো ফেস করা যাবে না। এখন একজোট হয়ে আমরা একটা স্টেপ নিতে পারি, নেওয়া সম্ভব, কিন্তু ধরেন যেটা হয়েছে যে আমরা যে একজোট হয়ে নিব, সেই ওই শস্যের মধ্যে ভূত কথা থাকে না, সেখানেই তো একটা সমস্যা থেকে যায়। ধরেন আমি 20 জন আমরা একসাথে গেলাম, আমাদের 20 জনের একটা প্ল্যান কি হলো, কোনোভাবে সেই যাদের বিরুদ্ধে যাবো তাদের কাছে প্ল্যান চলে গেল। কারণ আমি তো রাস্তায় নামার আগে কি হবে, জল কামান দাঁড়ায় আছে, যে মামুনটা গেলেই ওদেরকে জল কামান দিয়ে গরম জল মেরে দিতে হবে, তাহলে আলটিমেটলি আমার যেই লাভ হবে কি? এর ভিতরেও মির্জাফরই থাকবেই, যেহেতু সৃষ্টির শুরু থেকেই এভাবে চলে আসছে। হ্যাঁ, হাবিল কাবিল তো 2 ভাই ছিল, আপন 2 ভাই, এক বান্ডের ভাই। হ্যাঁ, একজন হত্যা করছে, হত্যা তো শুরু হয়েছে এখান থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ, ধর্মীয় বিষয়ের কথা না বলি, তারপরে তো ব্যাপারটা এরকম হয়েছে, মারছে কেউ না কেউ। আমরা আসলে এই কথাগুলোর সাথে কথাগুলো চলে আসে জন্য আমরা যারা এই গল্পগুলোকে বানাই, যারা এই সেটগুলোকে বানাই, আমরা কিন্তু গল্প বানাচ্ছি, হ্যাঁ, র্যান্ডম, এবং ওই গল্পটাকে সুন্দর করার জন্য কিন্তু একটা সেট, একটা পরিপূর্ণ জায়গা, একটা টোটাল প্ল্যানিং বা একটা পরিকল্পনা করে কিন্তু আমরা সামনে যাচ্ছি। এখন আমরা যারা বানাচ্ছি এখানে কিন্তু আমাদের শ্রম, মেধা, ঘাম, কোনো সময় অনেক ইনজুরিও থাকে, যেহেতু এখানে লোয়ার স্ট্রাকচার থাকে, আমাদের একজন টিম মেম্বার ক্ষতিগ্রস্ত হতে পারে, মারা যেতে পারে, আহত হতে পারে, মাল হারা যেতে পারে, মাল ড্যামেজ হতে পারে, এগুলো তো সচরাচর। এখন ধরেন এই ক্লায়েন্টের মধ্যে একটা ব্যাপার কাজ করতেছে, আগে এই জিনিসটা ছিল না, যখন কাঁচা ফুল ছিল, এখন এই আর্টিফিশিয়াল ফুল আসার পর যেটা হয়েছে, ভাই মাল তো আপনার আছে, দিয়ে দেন না, মাল তো আপনার গোডাউনে আছে, দিয়ে দেন। এখন মাল গোডাউনে আছে, দিয়ে দেবো, আমার গোডাউনেতে ভাড়া আছে, আমার এই গোডাউনটাকে ম্যানেজমেন্ট করার জন্য কিছু স্টাফ দরকার আছে, এই কিছু মাল হারা যাচ্ছে, ড্যামেজ হচ্ছে, এই জিনিসগুলো। আবার একটা বিষয় হলো, আমরা যে র্যান্ডম যে মালগুলো কিনি, মানুষ একটা, আমি যে পাঞ্জাবিটা পড়তেছি সেটাও তো একটা টাইম পরে নষ্ট হয়ে যাবে, ঠিক না? এটা তো এমন না সারা জীবন থাকবে, মানুষ একটা বিল্ডিং বানানোর পর 100% ভাঙে না, ওটাতে একটা ভ্যালু কমে যায় একটা টাইম পরে। তো আমাদের প্রোডাক্টগুলোর রিসেল ভ্যালু অনেক কম, ব্যবহার ভিতরে রিসেল ভ্যালু অনেক কম। সেক্ষেত্রে কিন্তু আবার ক্লায়েন্ট আবার বাজেট থাকলে ক্লায়েন্টের ব্যাপার যে আপনার তো মাল আছে, দিয়ে দেন না। আবার ক্লায়েন্ট হলো এরকমও চাবে যে ফ্রেশ প্রোডাক্টটা চাবে, নতুন ফুল চাবে। তো নতুন ফুল তো প্রতিদিন ইভেন্ট প্ল্যানারের পক্ষে কিনে দেওয়া সম্ভব কিনা, কিন্তু তার আবার নতুন ফুলও চাবে, আবার বলবে যে গোডাউনে ফুল আছেই, হ্যাঁ আপনি কিনছিনি, একবার কিনলে। এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে। আপনি যখন পশ জিনিস চাবেন, প্রিমিয়াম জিনিস চাবেন, আপনার বাজেটে প্রিমিয়াম হইতে হবে, আর নাহলে ওইখানে আপনাকে একটুটা কিছু স্কিপ করতে হবে। ভালো লাগার কোনো স্মৃতি আছে যে আপনি কোনো একটা জায়গায় এই মানে কাজ করছেন এবং আলটিমেটলি তারা ফিডব্যাক দিচ্ছে, মানে ভালো, এরকম কোনো স্মৃতি আছে যেটা আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করে, খুব বেশি ভালো লাগায় যে না, আই হ্যাভ ডান সামথিং? যেহেতু আমি মুসলিম পরিবার সন্তান এবং ইসলাম ধর্মে বিশ্বাসী, তো আমার খুবই একটা হিস্টোরিক্যাল ইভেন্ট আছে। 2022 সালে আমি একটা ইভেন্ট করতে চাই নরসিংদী, এই রায়পুর, এটা হলো লক্ষ্মীপুরে। তো ওইখানে একটা হিন্দু বাড়িতে ইভেন্ট করতে চাই। এটা আমি যাই কদরের রাত্রে নামাজ পড়ে আমরা ঢাকা থেকে রওনা দিই। ওনাদের 2টা ইভেন্টে কাভার করেছি, হলুদ আর হলো বিয়ে। তো ওখানে অয়ন ভাই ছিল, ওই বাড়ির ছেলে, ওনার বোনের বিয়ে ছিল। এর আগে আমি প্রথম রমজানের দিন ভেন্যু ভিজিট করে আসি, যেহেতু আমরা হিন্দু বাড়িতে যাচ্ছি, এটা হিন্দু বিয়ে, এবং বিয়েটা ছিল চাঁদ রাত্রে। ওইখানে ওই বাড়ির মানুষগুলো এত বেশি আন্তরিক ছিল, আমরা প্রায় 18-19 জন মানুষ গিয়েছিলাম কাজ করার জন্য টোটাল। যেহেতু কদরের দিন গিয়েছি, মানে 27 রমজান সকালে আমরা যে পৌঁছেছি, 27, 28, 29, 30, মানে যে বছরে যে তারাবি পড়ার পরে আবার হইলো ঘোষণা আসলো যে কালকে ঈদ আর কি, ওই বছর। হ্যাঁ, তো যেটা হয়েছে, আমরা যেহেতু রমজান মাস ছিল, এটা হিন্দু বাড়িতে ডিউ টাইমে আমাদের ইফতার করানো, ডিউ টাইমে সেহরি খাওয়ানো, আবার আমাদের মধ্যে যারা রোজা রাখতো না তাদেরকে দুপুরবেলা খাবার দেওয়া, তাদেরকে সকালবেলা নাস্তা দেওয়া। এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আমরা যারা কাজ করতে গেছি তাদের কোনো একটা জায়গাতে, এবং আমরা থাকবো এই জন্য তার একটা 2টা রুম আগে থেকেই, আমি যখন আসছি ভেন্যু ভিজিট করতে গেছি,
ওই সময় থেকে তারা এই রুমটা রেডি করেছে যে আমরা যেন এখানে থাকতে পারি, আমাদের থাকার যেন কষ্ট না হয়। এবং ওই যে বললাম যে আমি একজন মুসলিম হয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমার জন্য হ্যাঁ সেহরি ইফতার ইভেন দ্যাট আমরা যদি ঈদের দিন আসতেছিলাম সেদিন তো তাদের মেয়ে সকালবেলা বিদায় দিচ্ছে বাসি বিয়ের পরে, তাদের কাছে একটা আফসোস লাগতেছে যদি সকালবেলা আমাদের জন্য মেহমানদারি করতে পারে নাই, যেহেতু তারা মেয়ে বিয়ে দিচ্ছে আসলে অবস্থায় ছিল না, আমরা নামাজ টামাজ পরে পাশের আর বাসায় ছিল ওখানে ঘোরাফেরা করছি, কিন্তু দুপুরবেলা আবার আপনার ব্যবস্থা করছি। এই যে একটা আফসোস যে একটা বেলা আমাদেরকে তারা আন্তরিকতা মানে খাবার ম্যানেজ করতে পারে নাই, এই যে আফসোসটা মানে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার জায়গা তৈরি হয়েছে যে মানুষ, আমি তার বাসায় গেছি আসলে প্রকৃত অর্থে আমি কিন্তু তার মেহমান, আমি তার কাজ করতে গিয়েছি এটা সত্য, কিন্তু আমি কিন্তু তার মেহমানের অংশ। তো এই জায়গাটা যখন আমাদেরকে সাপোর্ট দিয়েছে বা আমাদের খোঁজ খবর বা আন্তরিকতা দেখাইছে, তখন কিন্তু আমাদের মধ্যে আল্লাহর জায়গায় তৈরি হয়েছে। এবং তখন তার ইভেন্ট শেষ হওয়ার কথা সকাল 9টায়, সেটা যদি দুপুর 12টা 1টা 2টা বেজে গেছে, আমরা কিন্তু এটা নিয়ে কোনো মানে হেডেক ছিল না, মানে হোক না আরেক দিন সমস্যা নাই, ব্যাপারটা এমন দাঁড়ায় গিয়েছিল। সামনের আগামী যদি বলি, আগামী 5 বছরে প্ল্যান কি বা আপনার কোম্পানিকে কোথায় দেখতে চাচ্ছেন? সবসময় বলি আমাদের দেশে অনেক বড় বিল্ডিং হয়েছে না, 40 তলা 50 তলা বিল্ডিং হচ্ছে বড় বড় ফ্লাইওভার হয়েছে, ব্রিজ হয়েছে, আবার ফ্লাইওভার উপরে ফ্লাইওভার হয়েছে না, এক্সপ্রেসওয়ে হয়েছে, উন্নয়ন হয়েছে। আসলে এই দেশে মানুষের সংখ্যা কম তৈরি হয়েছে, হাতে পায়ে মানুষের বাইরেও মানুষের সংখ্যা কম তৈরি হয়েছে। তো আমি আপনাকে এখন বলে গেলাম যে 5 বছর আমি এটা করব সেটা করব, সৃষ্টিকর্তা যা রেজিকে লেখে রাখছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে তারপর আমি স্বপ্ন দেখি যে আমি আগামী 5 বছরে এরকম এমন কিছু ইভেন্ট কভার করব যেখানে মানুষ ভাববে, মানুষ বুঝবে যে তারা জিতে গেছে। আমি তো আমার শ্রমের অর্থ, ঘামের অর্থ, পরিশ্রম অর্থ নিয়ে আসতেছি, মেধার অর্থ নিয়ে এসেছি, এর বাইরে যেন মানুষ মনে করে যে তারা যে আমাকে নিছে, আমাকে নিয়ে তারা জিতে গেছে। এইটা আসলে আমার 5 বছরের বড় চাওয়া। এবং আমি সেই পর্যন্ত যেন এই মানুষগুলোকে জিতিয়ে দেওয়ার সময়টা পর্যন্ত যেন আমি সুস্থ থাকি এবং যেন ভালো থাকি। এবং আপনার কোম্পানিকে কোথায় দেখতে চান? মানে নীলাচল একটা কোম্পানি, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, এটাকে আপনি কোথায় দেখতে? আমি যদি এটা বলি, আমাদের যেহেতু এখন টিম মেম্বার আছে 12 জন, এইটা যেন আলহামদুলিল্লাহ 5 বছরে প্রতি বছরই যেন অন্তত আরো যদি এরকম 12 জন 3 গুণ সংখ্যার ম্যান পাওয়ার যদি আমার হয়, মানে 2-3 গুণ হচ্ছে, তার মানে তো আমার কাজ বাড়তেছে, কাজের পরিধি বাড়তেছে, এইটুকুই। কারণ অনেকগুলো মানুষের সাথে একসাথে কাজ করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা আসলে অনেক বেশি আনন্দের। আমার খুবই ভালো লাগলো ব্যক্তিগত। এবং আরেকটা বিষয় হলো আপনাকে দেওয়া শিখতে হবে, ছাড় দেওয়া শিখতে হবে। আমি ছোটবেলা থেকে এইভাবে বিশ্বাস করি যে দেয় তার হাতটা কিন্তু উপরে থাকে, সৃষ্টিকর্তার হাত কিন্তু উপর থেকে দেওয়া, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। তো সৃষ্টিকর্তা কিন্তু আপনার হাত দিয়ে দেওয়াচ্ছে, এটা আপনার জন্য অনেক বেশি সৌভাগ্যের। এইটাই আপনার বড় চা হইতে পারে যে আল্লাহ যেন আপনাকে দেওয়াইতে থাকে, এটা আপনার জন্য বড় চা। সেটা আপনি দানই করেন আর কাউকে আপনি মাসে সেটা সম্মানই দেন, আপনি দিতে পারতেছেন, এটা আপনার জন্য অনেক বেশি বড় পাওয়ার। আপনি একটা কোম্পানির ওনার, আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব ঠিক আপনাকে কিভাবে ট্রিট করে? আমি যেটা হয়, যে সময় আমাদের কাজের পেশাটা থাকে, আমার নিজের কাছে মনে হয় যে আমি অসামাজিক মানুষ মনে হয়। কেন? ধরেন আমি কোনো বিয়ে করতে পারি না, আমার এক বন্ধু বান্ধব মেনে নিচ্ছে ধরো শুক্রবার পাওয়া যাবে না, শুক্র শনিবার পাওয়া যাবে না। স্পেশালি ধরেন আমাদের অনেক প্রোগ্রাম হয়, বন্ধু বান্ধব ব্যাচের অনেক ইফতার পার্টি, অনেক প্রোগ্রাম, বিয়ে শাদী, কোনো রকম যাই ধরেন অ্যাটেন্ড করতে আর কি। মানে ওই অসামাজিক মানুষটা মানে সামাজিক জীব, ওটা বোঝানোর জন্য আমি শুধু কোনো রকম চেষ্টা করা। হ্যাঁ, এর বাইরে তো আসলে হওয়ার সুযোগ নেই। আর পরিবারের কাছে যেটা হলো যে আমার 2টা ছোট বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে, এদের কাছে ধরেন মানে বাবা কখন বাসায় যাবে, হ্যাঁ, ওর মা তো সবসময় বোঝা বাবা কাজে আছে। অনেক সময় এমন হয় যে আমার সাথে আমার সন্তানদের সাথে 10 দিনে একবার দেখা হয় না, মানে ওরা সজাগ থাকা অবস্থা দেখা হয় না কাজের জন্য। কারণ যে আমি প্রথমেই বলছি যে আমার কাছে কাজ মানে হলো দায়িত্ব, এটা অনেক বেশি। কারণ আমিও তো কোনো কারণে 1-2 ঘন্টার জন্য বাসায় থাকতে পারি বা করতে পারি, কিন্তু আমার জন্য কিন্তু ওই যাদের প্রোগ্রাম তাদের কিন্তু পুরো বাসার মেহমানগুলা, তাদের বাসার লোকটা কিন্তু আমাদের দেখা থাকে কখন প্রোগ্রামটার টাইম মতো হ্যান্ড ওভার দিব। তো সেক্ষেত্রে তো আসলে ফ্যামিলি টাইমটা একটু এই সময়টা কম থাকে। এছাড়া যখন কাজ থাকে না তখন তো ফ্যামিলিকে কিছুটা হলে সময় দেওয়ার চেষ্টা করি আর কি। মানুষ দেশ নিয়ে কিভাবে? দেশ নিয়ে তো আসলে আমাদের ভাববার সুযোগ কম এই অর্থে যে প্রথমে বললাম, যে একটু আগে বললাম যে আমাদের দেশে বিল্ডিং হয়েছে, অনেক অবকাঠামো বিষয় হয়েছে, মানুষ তৈরি হয়নি। মানুষ তৈরি না হওয়ার অনেকগুলো কারণ ছিল। আমার নিজের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, তো সেই জায়গায় আমি কাজ করতে যে দেখেছি যে আমাদের যারা অভিভাবকরা আছে এরা নিজেরাই শুধু A+
বাচ্চা ভালো ফলাফল করবে, প্রথম দ্বিতীয় দিতে হবে, এই জায়গাটাতে ফোকাস বেশি অনেকেই। মানুষ হওয়ার পিছনে তাদের ফোকাস কম। কেমন, আপনি যদি স্কুলে একটা সন্তানকে 3 ঘন্টা পড়ান, তাহলে আপনার তো ওই সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য কোথায় 1 ঘন্টা শেখানো পাঠানো দরকার। আপনার ছেলের যদি নৈতিক শিক্ষা না থাকে, এই যে সমাজে কিশোর গ্যাং তৈরি হয়েছে, র্যাপিস্ট তৈরি হয়েছে, চোর তৈরি হয়েছে, দুর্নীতিবাজ তৈরি হয়েছে, একজন দেখি যে একজন অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস তার ছেলে কি হয়েছে, বড় ধরনের চোর তৈরি হয়েছে। হ্যাঁ, কেন হয়েছে? নৈতিক শিক্ষা নাই এবং ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা নাই। আপনি আপনার বাচ্চাকে তো মেসেজটা দিতে হবে যে এটা ভুল, এটা ঠিক, এইটুকু মেসেজ যদি আপনি না দেন তাহলে কীভাবে হবে? আমরা জাস্টিন টুডে চাই, কিন্তু আমরা কানাডার জনগণ হইতে চাই না সবসময়। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হলো যেটা আমাদের দেশে কখনোই জীবিত থাকা অবস্থায় কাউকে সম্মান দেওয়া হয় না। জীবিত থাকা কাউকে সম্মান দেওয়া হয় না, মরার পরে তার সব ধরনের সম্মান, তার জানা যায় কোটি মানুষের ঢল, এটা সবসময় হয়েছে। আর একবারে ছোট করে যদি একটা কথা বলি, এই দেশের আর একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি যেটা মনে করি যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমি এই যে মানুষগুলা আইন প্রণয়ন করে এবং যে মানুষগুলা আইনকে চালায় তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি না। কারণ হতে পারি না, যে দেশে একজন ভালো মোটর চালককে ধরায় 5 মিনিট 10 মিনিট হ্যারাস করা হয়, আর ওই সার্জেন্টের সামনে দিয়ে 5টা 10টা অটোওয়ালা রং রোড দিয়ে চলে যাচ্ছে, সেই সার্জেন্ট তাকে ধরার ক্ষমতা নাই। যতক্ষণ না পর্যন্ত সার্জেন্ট তাকে ধরা বা পানিশমেন্ট করা বা নির্দিষ্ট রুলসে না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষগুলোর প্রতি আমার কখনোই সম্মান আসবে না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ওই মানুষগুলোর প্রতি আমি শ্রদ্ধাশীল না। কারণ যে দেশের মানুষ, যে দেশের আমলা, যে দেশের সরকার সামান্য অটোওয়ালাদের আন্দোলনের রাস্তায় বসে থাকে, তারা আন্দোলন করে মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখে এবং ধরেন মানুষ হলো কি বলে, আমরা যার মন ছিল, আপনার মন ছিল, আমার মন ছিল, দুজনের মন ছিল, দুজনের মন মতো হইলো না, মতাদর্শের মিল কোনো কেন হইলো না, আমি আর আপনার যে একটা ব্যানার নিয়ে রাস্তা দ্বারা মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কী করতেছে এবং আরও স্মার্ট হওয়া যায়। আমি একটা জায়গায় কেন দাঁড়ায় কোটি মানুষ নিয়ে বক্তব্য দিতে হবে? ওই একটা জায়গার মানুষকে সারা বাংলাদেশে দেন বিলবোর্ড করে দেওয়া, বড় বড় স্মার্ট এলইডি বোর্ড থাকবে, আমি বক্তব্য দিব, মানুষ জন্য ওই স্মার্ট এলইডিতে বসে আমার বক্তব্য শুনে, তাহলে তো আমি প্রকৃত দেশের নেতা হইতে পারবো, ঠিক না? আমি ততক্ষণই প্রকৃত দেশের নেতা, প্রকৃত দেশের ভালো মানুষ, ততক্ষণই আমি দেশের একজন আদর্শ মানুষ হবো যখন মানুষ টিভি ছেড়ে বড় জায়ান্ট স্ক্রিনে, বড় এলইডিতে আমার বক্তব্য মন মুগ্ধ হয়ে শুনবে, তখনই বড় নেতা। আজকে হাদি ভাইয়ের কথা যদি বলেন, র্যান্ডম, এই ছেলেটা আমাদের বয়সে ছোট, যদিও সবার হাদি ভাই বলতে হাদি ভাই বলা হয়েছে, তার জন্য মানুষ কান্না করছে, কেন করছে? আর এরকম কিছু মানুষটা যখন আমাদের নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, তখন এই ব্যবসায়িক সিন্ডিকেট বলেন, এই কমিশন সিন্ডিকেট বলেন, আস্তে সব ভেঙে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশায় আছি। এমন কিছু আছে আপনার জীবনে যেটা আপনি সবার সাথে শেয়ার করতে চান, কখনো বলা হয় নাই? যেহেতু এই কথাটা বলছেন, সেহেতু এই কথাটা শেষে বলতে হয়। আমার যে স্কুলটা আমি করি, যেহেতু আমি একজন ইমেল প্ল্যানার এবং প্রফেশনাল ইমেল প্ল্যানার, আমি পড়াশোনা করছি, একটা MBA সমমানের ডিগ্রি আমি নিয়েছি এটার উপরে, একটা দেশের বাইরে একটা ইউনিভার্সিটি থেকে। তো এর বাইরে যেহেতু আমি শিক্ষা প্রতিষ্ঠান চালিয়েছি, আমি দেখেছি আমাদের যারা অভিভাবক আছে, তারা হয়তো বললাম যে মানুষ বানাতে তারা, মানে আপনার সন্তান যে মানুষ হবে, ভালো স্টুডেন্ট হবে, ভালো মানুষ হবে, এইটা তাদের ভিতরে অনেক বেশি কম, এবং সে নিজেও ভালো মানুষ আর দাবি করতে পারে না। তো আমরা সবাই আগে ভালো মানুষ হই, আর মানুষকে ঠকানোর চিন্তা থেকে আমার কাছে এটা মনে হোক যে আমি কাউকে জিতে দিই। আপনি না কাউকে জিতে দিতে পারার মধ্যে একটা আনন্দ আছে, আপনার মানে ভিতরে জিনিসটা কাজ করবে যে আমি কাউকে জিতে দিতে পারছি, এটা কিন্তু আপনার জন্য তখন অনেক বেশি আনন্দের, অনেক বেশি সৌভাগ্যের, যে আমার দ্বারা কেউ জিতে গেছে। তো আপনি যদি কাউকে জিতে দিতে চান, অপরপক্ষে যে মানুষটা, সেও তো তার মধ্যে চিন্তাটা থাকতে হবে যে আমিও তাকে কিছুটা জিতে দিই। আমি অনেক ইভেন্টে যেটা দেখেছি, আপনি 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছেন, এই 500 লোকের মধ্যে আপনার বাসার ড্রাইভারের ফুডের কথা আপনার মনে ছিল না, 500 লোকের মধ্যে আপনার সিকিউরিটির কথা মনে ছিল না, 500 লোকের মধ্যে আপনার ফটোগ্রাফি টিমের মেম্বারের কথা মনে ছিল না, 500 লোকের মধ্যে আপনার ইভেন্টকে যারা এত সুন্দর করে সাজায়া সবার সামনে প্রেজেন্ট করে আপনার সম্মান রক্ষা করলো, অর্থ তো আপনি দিয়েছেন, কিন্তু যে সুন্দর করে সাজায়া পরিকল্পিত সাজা আপনার সামনে উপস্থাপন করলো, যে মানুষগুলোর জন্য আপনার মাথার উপরে কিছু ভেঙে পড়ে নাই, আপনার ছবি ভালো আসতেছে, সুন্দর স্মৃতিময় মুহূর্ত হইতেছে, এই মানুষগুলোকে হয়তো অনেক সময় অনেক স্মরণে রাখে না, তবে রাখা উচিত। আচ্ছা, এটা তো দোয়ারও কারণ হইতে পারে যে আপনি এই 10 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতেছেন, আপনি 10 জন লোককে আপনি এমনিতেই খাওয়াইলেন, তাদেরকে এমনিকে 100 টাকা করে বকশিশ দিয়ে দিলেন, আপনি তো মানে এই মসজিদে বা
রাস্তা দ্বারা 10 জন মানুষকে দিয়ে লাভ নেই। এখানে তো হতে পারে যে একটা ছেলে আপনার 100 টাকা পায়, আপনি তার দোয়ার হাত হয়ে গেছেন। তো এটা সবসময় বলবো দোয়ার হাত হন, মানে আমি ক্লায়েন্টকে বলবো এবং মানুষগুলো দোয়ার হাত হন, মানে কেউ যেন আপনাকে কারো মোনাজাতের জন্য গাড়ি না দিয়ে যেন মানে অন্তর থেকে যেন দোয়া চলে আসে। আর আমাদের যারা লেবার ফাংশনে কাজ করে এরা কিন্তু একটু গরিব, একটু নিম্নবিত্ত থেকে উঠে আসা মানুষ। যখন আপনি তাকে ডাক দেয় না, ভাই আপনি 5টা এতিম খাওয়ান আপনার বিয়েতে, আমি বলি যে আপনার 500 মানুষের মধ্যে 5 জন এতিমখানার এতিমের নাম থাকুক, 5 জন কোরআন হাফেজের নাম থাকুক, 5 জন হিন্দু আশ্রমের ছেলের নাম থাকুক, 5 জন ইভেন্টের লেবারের নাম থাকুক। আপনি ইভেন্টের মালিককে খাওয়ানোর দরকার নাই, সে খাচ্ছে প্রতিদিন কোথাও না কোথাও, তার হয়তো অ্যাবিলিটি আছে। ওই 5 জন লেবারকে আপনি ডাক দিয়ে খাওয়ান। 5 জন পিক আপের ড্রাইভার যারা আপনার মালটা নেওয়ার জন্য রাতে সজাগ ছিল, আপনি তাদেরকে খাওয়ান, তাদেরকে আপনি ডাক দিয়ে 100 টাকা দেন। আপনি তো 5 লাখ টাকা খরচ করতেছেন, আপনি নিলে 5 লাখ টাকা তাদের জন্য বাজেট রাখেন, তাতে হবে কি আপনি দোয়ার হাত হয়ে যাবেন। এটা অনেক বেশি জরুরি। সবশেষে যেটা বলতে চাই, আমাদের সমাজে অনেক বেশি মানুষের দরকার, অনেক বেশি মানুষের দরকার। আর আরেকটা জায়গা, আপনি দেশের কথা বললেন, সেই জায়গা থেকে আরেকটা কথা না বললেই না, টোটাল জায়গার একটা চেঞ্জ আনতে হবে। আমি সরকারি একজন অফিসারকে বেতন দিচ্ছি 20,000 টাকা, কিন্তু তার লাইফস্টাইলে খরচ আছে 2 লাখ টাকা। এখন বলেন ভাই, সে তো চুরি করবেই। আপনি 20,000 টাকা যাকে বেতন দিচ্ছেন, সে তো তার সন্তানকে প্রাইমারি স্কুলে পড়ানোর নিয়ে আসার যে গাড়ি ভাড়া তার ম্যানেজ হচ্ছে না, সেটা ভালো হাই স্কুলে কীভাবে পড়াবে? যার বেতন 50,000 টাকা, সে তো নিশ্চয়ই একটা অষ্টম বা নবম গ্রেডের একজন অফিসার গ্রেডের একজন ছেলে, তো সে এই করাল বস্তির একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াবে না, নিশ্চয়ই সে চিন্তা করবে একটা ভালো মানের স্কুলে পড়ানোর জন্য। হয়তো অনেক ভালো না হতে পারে, সৎ মানুষ আছে না, পৃথিবী কীভাবে টিকে আছে। তো এই টোটাল ওয়াই যদি এটা প্ল্যান করা হয়, সেটা এই সেগমেন্টের জন্য যেমন ভালো হবে, আমাদের সেক্টরের জন্য ভালো হবে, ইন্ডাস্ট্রি বলে পুরো দেশের জন্য ভালো হবে। সর্বোপরি করা হলো যে আমাদের মানুষ করার চিন্তা করতে হবে। মানুষ যদি না করে যেতে পারি, তাহলে আগামী পরবর্তী আমাদের যে প্রজন্ম, আমাদের সন্তানরা, তারা কিন্তু ওই যারা নষ্ট হয়ে যাচ্ছে যে মানুষগুলা, তাদের দ্বারা কিন্তু কোনোভাবে শিকার হবে। আমাদের দেখেছি, এটা চোখের সামনে দেখেছি যে কত ধরনের অ্যাক্সিডেন্ট। এবং আপনি যে দেখছেন রিসেন্ট কিন্তু একটা বড় নিউজ আসছে যে আমেরিকার বিভিন্ন বড় বড় মানুষ নিয়ে, এটা আসলে আমাদের ভাবতে কিন্তু কাটা দেয়, শরীরে কাটা দেয় যে আমরা মানুষ হিসাবে কত পৈশাসিক, মানুষকে মেরেও পৈশাসিক আনন্দ পায়। হ্যাঁ, তো এই জায়গা থেকে আসলে সৃষ্টিকর্তা বা স্রষ্টার কথা স্মরণ করা, আমরা কিন্তু কেউই এই পারে থাকবো না, আমাদের এই পারে চলে যেতে হবে। পরিশেষে বলবো যে আসলে আমাদের মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। এবং সবশেষে হলো আপনি দোয়ার হাত হন, মানে আপনি প্রত্যেকটা কাজে যে ভালো কাজ করবেন এর দোয়ার হাত হন। এর বাইরেও আমি একজন স্বেচ্ছা রক্তদাতা, আমি 80 বার রক্ত দিয়েছি এখন পর্যন্ত। তো আমি ওই মানে চলতে পথে আমি একজন মানুষ, আমার ভুলভ্রান্তি থাকতে পারে, একজন মানুষের ব্যক্তিগত জায়গাতে ভুল থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করি সমাজের জন্য, মানুষের জন্য কিছু হলে ভালো কাজ করা। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে কথা বলে সত্যিই ভালো লাগলো। অবশেষে যে কথাগুলো আপনি বললেন, আমার তো মনে হয় আপনি মোটিভেশনাল স্পিচ যদি দেন, আমার মনে হয় খুব ভালো করবেন। খুব ভালো বলছেন। আমার মনে হয় প্রতিটা মানুষ আপনার মতো যদি ভাবতো, তাহলে দেশটা পরিবর্তন হইতে বা সমস্ত পরিবর্তন হইতে লেস দ্যান 1 ইয়ার, আমার মনে হয় সেটা। তো আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হোক, এটা শুধু আপনার স্বপ্ন না, আমাদের সবার স্বপ্ন। এবং আমরা একটা পরিবর্তন ইনশাল্লাহ পাবো অদূর ভবিষ্যতে, সেই আশায় আমরা আসি, বাকিটা আল্লাহ জানে। তো ভাইয়া ধন্যবাদ, কষ্ট করে আসছেন আমাকে সময় দিতে, এবং আপনি আপনার গল্প শোনালেন, আপনার বিজনেস শোনালেন, সব মিলাই আমার খুবই ভালো লাগছে ভাই। তো আপনি যদি 360 প্রোফাইল নিয়ে কিছু বলতে চান বা আমার অ্যাক্টিভিটিস নিয়ে কিছু বলতে চান, তাহলে বলতে পারেন। যেহেতু আপনি একটা স্বপ্ন লালন করছেন, সেই জায়গা থেকে আমি আপনাকেও বলবো 360 প্রোফাইল নিয়ে, ওই যে পরিচয়ের দিনে সম্পর্ক আজীবনের সম্পর্ক যত্নটিকে, এই যখন আপনি সম্পর্কে যত্ন করাটা শিখে যাবেন, আপনাকে একদিন মানুষ এইভাবে চিন্তা করবে যে না, শরীফ একজন যত্নশীল মানুষ, তারাও আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে। এবং আমি অনেক বেশি আশাবাদী আপনার এই পরিকল্পনা, আপনার এই স্বপ্ন একদিন অনেক মানুষের কাছে পৌঁছাবে, এবং যে মানুষগুলো আসলেই প্রকৃতপক্ষে দেশের জন্য, সমাজের জন্য এবং এই কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ ভাই।